হয়তো তুমি খুব ক্লান্ত, এখনো খুব বেশি রাত হয়নি, তুমি নিজের বাড়ি যেতে চাইলে যেতে পারো। আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, আর এখন একটু রেস্ট নিতে চাই। কনসার্ন থেকেই বলল অবন্তিকা। তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? যখন তুমি জানো যে আমি কতটা অসুস্থ, তাহলে তুমি আমাকে এই অবস্থায় ঘর থেকে বের করে দিচ্ছ। বাড়িতে আমার বউ আছে, সে যখন আমাকে এই অবস্থায় দেখবে তাকে আমি কি উত্তর দেব? তুমি কি বলতে চাইছো? তুমি কি এখানে আমার সঙ্গে থাকবে এখন? অবন্তিকা ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করলো। আমি এখানে প্রথমবার রাত কাটাচ্ছি এমনটা তো নয়। নীল একটু হেসে বলল, তুমি দেখছি সত্যিই একটা অত্যন্ত নির্লজ্জ বেয়াদব ছেলে। অবন্তিকা হাসি চেপে কথাটা বলল। অবন্তিকা ম্যাডাম, আজ ব্যাংকের লোকেদেরকে ডাকাতের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়েছি। তুমি আমাকে যদি কোনো পুরস্কার নাও দিতে পারো, অন্তত একটা রাতের জন্য আমাকে নিজের বাড়িতে থাকতে তো দিতেই পারো। কি, আমি কি খুব বেশি কিছু চাইছি? নির্লজ্জের মতো নীল জিজ্ঞেস করল। অবন্তিকা একটু থেমে একটা লম্বা শ্বাস নিল, যেন সে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে। আর তারপর বলল, তোমার সমস্ত হাঁটা চলা এই লিভিং রুম আর বাথরুম পর্যন্তই সীমাবদ্ধ। যদি তুমি কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। এই কথা বলার পর অবন্তিকা ফার্স্ট এড বক্সের সমস্ত জিনিস গুছিয়ে রাখতে লাগলো। তোমার মুখে কি ভালো কোনো কথা আসে না? আমার বাড়িতে একটা বউ আছে, যদি এসব কথা কেউ শুনতে পায় তাহলে সবাই ভাববে যে আমার চরিত্র খারাপ। আমি না জানি তোমার সঙ্গে কি কি করেছি। কথাগুলো বলতে বলতেও নীল অবন্তিকার দিকেই তাকিয়েছিল। অবন্তিকা অযথা কথা বলে সময় নষ্ট করতে চাইছিল না। মুখ ঘুরিয়ে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে যাবার পর জামাকাপড় বদলে অবন্তিকা স্নান করতে ওয়াশরুমে ঢুকল। বাথরুমটা ছিল ঠিক বসার ঘরের কোনাকুনি। অবন্তিকার ওয়াশরুমটা ঘষা কাঁচের ছিল। কাঁচের ওয়াশরুমের ভেতরটা সাদা হয়ে গিয়েছিল গরম জলের বাষ্পে। নীল সোফায় আরাম করে শুয়ে থেকেও অবন্তিকার শরীরের অবয়ব দেখতে পাচ্ছিল। আদ্রিতার সাথে বিয়ে হওয়ার পরও কখনো নীলকে কাছে আসতে দেয়নি সে। নীলও কখনো জোর করেনি। কিন্তু আজ অবন্তিকার মায়াজালে বাঁধা পড়তে ইচ্ছে করছিল নীলের। ওর মাথায় অবন্তিকাকে নিয়ে নানা রকম দুষ্টু ভাবনা আসতে থাকলো, আর বারবার তার শরীরে শিহরণ জাগল। নীল তাড়িয়ে তাড়িয়ে অবন্তিকার স্নানের দৃশ্য উপভোগ করছিল। তখনই হঠাৎ নীলের ফোন বেজে উঠল। খুব কষ্ট করে নিজেকে সংবরণ করল সে। ফোনটা নিয়ে দেখল শালিনীর টেক্সট। আসলে শালিনী সমানে টেক্সট করে যাচ্ছিল নীলকে। দুপুর থেকে এখনো পর্যন্ত সে অন্তত 100 বার টেক্সট করে ফেলেছে। হঠাৎ কি হলো? দোকানে আবার কোনো প্রবলেম হলো নাকি? এই কথা ভেবেই তাড়াতাড়ি শালিনীকে কল ব্যাক করলো নীল। ওপারে শালিনী ফোনটা তুলে খুব উত্তেজিত হয়ে বলল, নীল, শেষ পর্যন্ত তুমি আমার টেক্সটটা পড়েছো তাহলে? আরে আজকে আমি একটু কাজে ফেঁসে গিয়েছিলাম। নীল সোজাসুজি বলল শালিনীকে। কোনো সমস্যা হয়েছে কি? সাহায্য চাই? চিন্তিত স্বরে শালিনী জিজ্ঞেস করল। এই কথা শুনতেই নীলের মুখ দুষ্টু হাসিতে ভরে গেল। কি ব্যাপার বলো তো? তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন শালিনী? তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? নীল জানতে পারল না যে এই কথা শুনতেই ফোনের অন্য প্রান্তে শালিনীর মিষ্টি মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন। মুখে কথাগুলো বললেও বলতে বলতে খুবই লজ্জা পাচ্ছিল শালিনী। চিন্তা করো না, সকালের ঝামেলা মিটে গেছে। কথাটা বলতেই হঠাৎ নীলের কিছু একটা মনে পড়ল। আচ্ছা শালিনী, তোমাদের এনসিয়েন্ট অ্যান্টিকের এই ব্যবসা তো অনেক দিনের পুরনো। পুরনো জিনিসপত্র নিয়ে যখন তোমরা কাজ করো, তাহলে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? তোমার কাছে পুরনো দিনের ওষুধের ব্যাপারে লেখা কোনো বই আছে? সে যুগে শুধু জড়িবুটি আর আয়ুর্বেদিক ওষুধই হতো, এরকম কোনো বই জানো তুমি? তুমি আবার এইসব কথা জিজ্ঞেস করছো কেন? এখন কি তোমার জড়িবুটিতে ইন্টারেস্ট জাগলো নাকি? মাথার ভেতর উদয় হওয়া সন্দেহকে খুব একটা পাত্তা না দিয়ে শালিনী বলল, আমি আজ পর্যন্ত এরকম কিছু তো দেখিনি, কিন্তু বাবার স্টোর রুমে খুঁজলে কিছু না কিছু পেয়েই যাব। আমি এখনই গিয়ে একবার খুঁজে দেখছি। নীল কোনো উত্তর দেওয়ার আগেই ফোনটা কেটে গেল, আর তখনই দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেল নীল। মুখ ঘুরিয়ে দেখল অবন্তিকা স্নান সেরে নিজের চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। তুমি কার সঙ্গে কথা বলছো? অবন্তিকা নিচু গলায় জিজ্ঞেস করল। শালিনী, তুমি কি ওকে চেনো? নীল একটু হেসে বলল, আমি ওকে বলেছি যে আমি পুরনো দিনের ওষুধ সম্পর্কে জানতে চাই। এরকম কোনো বইয়ের কথা জানা থাকলে আমাকে অবশ্যই জানিও। আমি এক্সপেক্ট করিনি যে তুমি শালিনীকেও চেনো। তাছাড়া এই বই দিয়ে তুমি কি করবে? অবন্তিকা সারপ্রাইজড হয়ে জিজ্ঞেস করল। তখনই নীল নিজের পকেট থেকে একটা শিশি বের করল। সেই শিশিতে 5টা ওষুধ রাখা ছিল। বাহ, খুব ভালো। এবার তুমি এই ওষুধের ব্যবসা শুরু করো, বুঝলে? এমনিতেও স্মল ফেজে তো শুরু করেই দিয়েছ।
নীল বুঝে উঠতে পারল না যে অবন্তিকা তাকে নিয়ে ঠাট্টা করছে নাকি তার প্রশংসা করছে। তুমি কি আমার প্ল্যানটা শুনতে চাও? চাপা গলায় নীল বলল, কিন্তু তার চোখ দুটো অবন্তিকার আঁকাবাঁকা শরীরটার উপরই টিকে থাকলো। নিশ্চয়ই, কিন্তু আজকে না, কালকে। আজকে আমি খুব ক্লান্ত, এখন আমি একটু আরাম করতে চাই। এই কথা বলার পর অবন্তিকা নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে গিয়ে সে দরজা বন্ধ করে লক করে দিল। অবন্তিকা ঘর থেকে চলে যেতেই শালিনী আবারও ফোন করল। হ্যালো নীল, ফ্রি আছো? হ্যাঁ একদম। এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো কথা হলো? যা কিছু হয়ে থাক না কেন, আমি সব সময় তোমার জন্য ফ্রি থাকবো। নীল শালিনীর সঙ্গে একটু ঠাট্টা করে বলল। নীলের কথা শুনে শালিনীর গাল আবারও লজ্জায় লাল হয়ে গেল। এখন সে কথা বলতেও খুব নার্ভাস ফিল করছিল। আমি দুটো ছোট ছোট বই পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না এটা তোমার ঠিক কতটা কাজে লাগবে। তোমার কি বইগুলো এখনই দরকার? না, এখন দরকার নেই, এখন আমার একটু তাড়া আছে। আমি কালকে তোমার সঙ্গে দেখা করব। নীল বেশ হাসি মুখে বলল, ঠিক আছে, তুমি নিজের কাজ করো, আমি কাল তোমার জন্য অপেক্ষা করব। শালিনী যেন খানিক হতাশ হয়েই ফোনটা রেখে দিল। শালিনী আজ যেভাবে নীলের সঙ্গে কথা বলল তাতে নীলও বেশ অবাক হয়ে গেল। কিন্তু এসব নিয়ে মাথা ঘামানোর মতো সময় নীলের কাছে ছিল না। তার মাথায় অলরেডি অনেক কথা ঘুরছিল। রাতটা খুব তাড়াতাড়ি কেটে গেল। যখন সকালবেলা অবন্তিকা ঘুম থেকে উঠল তখন সে দেখল যে নীল সেখান থেকে চলে গেছে। রায়চৌধুরীদের অফিসে নীল খুব মন দিয়ে নন্দিতার দেওয়া ইনফরমেশনের ফাইলটা পড়ছিল। নীল বিশ্বাস করতে পারছিল না, কিন্তু একদিনেই রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চে অনেক টাকার লোকসান হয়ে গিয়েছিল। আজ সকালে শেয়ার মার্কেট শুরু হওয়ার সাথে সাথেই ফ্রিজিং পয়েন্ট আগের থেকেও নিচে নেমে এসেছে। স্যার, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে এই ব্রাঞ্চ বেশি দিন চলতে পারবে। আমাদের টাকা সব শেষ হয়ে আসছে। চিন্তিত স্বরে নন্দিতা বলল, হয়তো তোমার মনে হচ্ছে যে আমরা এভাবে আর বেশি দিন চালাতে পারবো না, কিন্তু আমাদেরকে পারতেই হবে নন্দিতা। নীল ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে বলল, যা খুশি হয়ে যাক, আমাদেরকে এটা করতেই হবে। কোম্পানির কাছে লিকুইড ক্যাপিটাল কত আছে? যা ফান্ড আছে সব ঢেলে দাও। আমিও দেখতে চাই যে রায়চৌধুরী পরিবারের খিদে আর কতটা বাড়তে পারে। নীল ঠিক কি করার কথা ভাবছে। নীল কি এই লড়াই জিততে পারবে, নাকি রায়চৌধুরী পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে শেষমেশ? রায়চৌধুরী পরিবারের কাছে এত টাকা এলো কোথা থেকে? কে আছে এর পেছনে? রায়চৌধুরী পরিবার আর নীলের মধ্যে কি কোনো সংঘর্ষ হবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।